250-60 আসন পাওয়ার গল্প আপাতত মায়ের ভোগে চলে গেছে। তার কারণ ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় 70 লক্ষ ভুয়ো ভোটার তারা ভ্যানিশ হয়ে গেছে। ফলে এখন যেটা চাপ বেড়েছে সেটা হচ্ছে শুধু 50-60টা আসনও জুটবে তো। কেননা ভোটার তালিকায় এখন যে পর্যায়ে এসআইআরের কাজটা চলছে সেখানে আরও 70 থেকে 80 লক্ষ নাম সেখানে নিয়ে বড় সড়ো সন্দেহ আছে, এবং সেই নামগুলোর বেশিরভাগই ঘ্যাচাং ফু হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় কথা, এই নামগুলো জালি নাকি আসল সেইটা বিচার করবেন সম্মানীয় বিচারপতিরা। ফলে সেখানে সেখানে দাদাগিরি করার চান্স খুব কম। আর সেই জায়গাটায় ঘাবড়ে গিয়ে এবার কি সম্পূর্ণরূপে জেহাদি গোষ্ঠীকে ময়দানে নামিয়ে দিল তোলামূল বাহিনী, এবং এই জেহাদি গোষ্ঠীদের দিয়ে মাননীয় বিচারপতিদের ভয় পাইয়ে দিয়ে এসআইআর প্রক্রিয়াটা লোটার চেষ্টা শুরু করেছে। এই প্রশ্নটা আজকে উঠে যেতে শুরু করেছে। কেননা আজ সকাল থেকেই যে খবরটা একদম সরগরম করে রেখেছে বাজার, সেটা হচ্ছে সিটি সিভিল কোর্ট কলকাতা থেকে জেলা রাজ্যের আদালতগুলিতে বিস্ফোরণের হুঁশিয়ারি, বম্ব স্কোয়াডের চূড়ান্ত তৎপরতা। আজকে প্রথম যে খবরটা সামনে আসে সেটা হচ্ছে কলকাতা সিটি সিভিল কোর্ট, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্ট পিছনেই আছে। সেখানকার যিনি প্রধান বিচারপতি রয়েছেন তার কাছে একটি ইমেল আসে, ইমেলে একটা হুমকি আসে যে বোমা দিয়ে সিটি সিভিল কোর্টকে উড়িয়ে দেওয়া হবে। এবং তার ফলে সিটি সিভিল কোর্ট তো বটেই, মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বরেও সেখানে কিন্তু চূড়ান্ত তৎপরতা, একটা আশঙ্কা রসনী সংকেত শুরু হয়ে যায়। এই খবর যতক্ষণ না বোম স্কোয়াড পৌঁছচ্ছে, পুলিশ পৌঁছচ্ছে, সেখানে সব কিছু আচ্ছা করে সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে, সেই সব কমপ্লিট হচ্ছে, তাকুতি খবর আসে আসানসোলের যে নগর দায়রা আদালত রয়েছে সেখানেও একই রকম বোমাতঙ্কের হুমকি দিয়ে ইমেল চলে গেছে। এবং তারপর গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ একের পর এক জেলা জাজ কোর্ট বা নগর দায়রা আদালত যেগুলো রয়েছে সেইখানে কিন্তু এই ধরনের হুমকি ইমেল যেতে শুরু করেছে। কাকতালীয় একসঙ্গে হঠাৎ করে এতগুলো ইমেল চলে গেল, কারা পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে? সব থেকে বড় কথা, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কঠিন অর্ডার দিয়েছে এসআইআর নিয়ে, আর তারপরেই ঠিক এই বোমাতঙ্কযুক্ত ইমেল আসছে। ফলে দুয়ে দুয়ে চার করলে কোন দিকে অঙ্গুলি হেলনটা হচ্ছে, কোন দিকে আঙুলের নির্দেশটা যাচ্ছে, সকলের কাছেই খুব স্বাভাবিকভাবেই সেটা অনুমেয় হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, গত দুদিন ধরে তো আমরা দেখছি বিভিন্ন রাজ্য থেকে জঙ্গি ধরে আনা হচ্ছে, এবং তাদের যোগ রয়েছে এই পশ্চিমবঙ্গের। খোদ ভবানীপুর থেকে জঙ্গি উদ্ধার হচ্ছে, এবং তারা সগর্বে বলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, নির্দিষ্ট রাজনৈতিক দল তারা করে। তাহলে বোঝা যাচ্ছে জেহাদিদের ময়দানে নামানো এবং এশায়ার আতঙ্কে কাদের ফাটছে, এই দুয়ের যোগফল করলে কোন দিকটা সুনির্দিষ্ট হতে পারে? কেন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে, দেখুন, যদি জেহাদিরা বা সন্ত্রাসবাদীরা এই ধরনের অন্যায় কাজ করে তাহলে তারা কি করবে? সরাসরি সেখানে বোমা রেখে দেবে এবং জায়গাটাকে উড়িয়ে দেবে বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সেখানে যারা এটাকে আটকানোর চেষ্টা করে তারা আটকাবে। কিন্তু আমি বোমা রেখে এসছি, আমি উড়িয়ে দিতে পারি, এরকম মিথ্যাচার করে এই যে ইমেল পাঠানো হচ্ছে, এটা কিসের জন্য? এটা করা হচ্ছে চাপ সৃষ্টি করার জন্য। কাদের উপর? না, এই সব বিচারপতিদের উপর, মহামান্য প্রধান বিচারপতির উপর, তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কেন? তার কারণটা সহজেই বোধগম্য হচ্ছে। তার কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়া আর লুঠে নেওয়া যাবে না। কেননা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি এই সব বিচারপতিদের দায়িত্ব দিয়েছেন এসআইআরের এই যে ভণ্ডামিগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখার জন্য। এখন এদেরকে তো ক্যাপচার করা এত সহজ নয়, এদেরকে অনুপ্রাণিত করা এত সহজ নয়। তাহলে একটাই জায়গা রয়েছে, ভয় দেখানো, আতঙ্কের পরিবেশ তৈরি করা, যাতে এরা নিজেরা উইথড্র করে যায়, বা ওই বাবা এদের সঙ্গে ঘেঁটে লাভ নেই, এদেরকে রেখে দাও ভোটার তালিকায়, কোনো রকমে পাশ করিয়ে দেয়, সেই রকম কোনো মকসাদ আছে? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কেননা আজকেই মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে। এসআইআর কেস চাইলে ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক সময়ে কাজ শেষ করতে ফের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। গতকাল যেটা আপডেট এসেছিল সেটা হচ্ছে এসআইআর নিয়ে যে মামলাটি রয়েছে সেটা আগামীকাল হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট আজকেই সেই মামলাটা শোনে, এবং সেখানে যে অর্ডারটা আগের দিন হয়েছিল তার স্ট্যাটাস আপডেট চাওয়া হয়, যে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে বিচারপতিদের দিয়ে বাকি এসআইআরের যে কনফ্লিক্টের জায়গাটা আছে সেটাকে রিজলভ করা, সেটার কি আপডেট হয়েছে। তো যথারীতি ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয় যে আমরা
প্রতিটা বিধানসভা ধরে ধরে একজন করে জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করতে বলেছি, অর্থাৎ 294টা বিধানসভার জন্য 294 জন জুডিশিয়াল অফিসার থাকবেন। ইতিমধ্যেই যেটা হয়েছে, মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে 250 জনকে আপাতত পাওয়া গেছে, অর্থাৎ এখনও কিন্তু বেশ কিছু বিধানসভা আসনের জন্য পাওয়া যায়নি। এবং ইতিমধ্যেই প্রত্যেক জেলা ধরে ধরে একটা করে হাই পাওয়ার কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে ডিএম থাকবেন, সেখানকার সংশ্লিষ্ট এসপি থাকবেন এবং সেখানকার যিনি ডিস্ট্রিক্ট জাজ হেড রয়েছেন তিনি থাকবেন। তো তারা পুরো ব্যাপারটাকে সেই জেলার জন্য মনিটর করবেন। তো প্রোগ্রেস হয়েছে, কিন্তু এখনও পুরো জিনিসটা ফুলফিল করা যায়নি। এবং এর পরেই যেটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে যে মহামান্য প্রধান বিচারপতি বলে দেন যে ঠিক আছে, আপনাদের যদি অফিসার কম পড়ছে এবং সেই জায়গা থেকে আপনারা এক কাজ করুন, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও এই ধরনের বিচারপতি যারা আছেন তাদেরকে নিয়ে আসুন এবং বাংলায় এসআইআরটা কমপ্লিট করতে তাদেরকে নিয়োগ করুন। ব্যাস, অমনি মাতাল কলুর একদম হয়ে গেছে অবস্থা খারাপ। কেননা এরা তো আটকাতে চেয়েছিল এইসব অফিসারদের, এরা তো আটকাতে চেয়েছিল মাইক্রো অবজারভারদের। সেখানে এখন বিচারপতিরা চলে এসছেন, বিচারপতিরা তাও এতদিন বাংলা ছিলেন, এবার বাইরের রাজ্যের বিচারপতিরা চলে আসছেন। ফলে অবস্থা যে আরও ঘোটালা হতে চলেছে, আরও কঠিন এবং কঠোর নজরদারিতে এইগুলো সব চেক করা হবে, যেগুলো অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা, যেগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে, যাদের ভোটে জিতে এরা মাতব্বরি করে, সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে। সেই জায়গাটা নিয়ে খুব লাফালাফি শুরু হয়েছে। ফলে সেইটা নিয়ে খুব একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, না 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 এরা বাংলা বোঝে না, এদেরকে আনলে হবে না, এইসব করে চিৎকার করতে থাকে। কিন্তু পড়েছে তো একদম ঠিকঠাক জায়গায়। সাথে সাথে মাননীয় প্রধান বিচারপতি বলে দেন যে না, একসময় বাংলারই অংশ ছিল এই ওড়িশা বা ঝাড়খণ্ড এবং তারা খুব ভালো বাংলা বোঝেন, খুব একটা অসুবিধা কিছু হবে না। আর অসুবিধা হলে তো মহামান্য সুপ্রিম কোর্ট রয়েছেই, তারা সেই জিনিসটা দেখবেন। আপনারা এই কাজটা শেষ করার জন্য এখানে এদেরকেও নিয়োগ করুন। ফলে কলুর থোঁতা মুখ একদম ভোঁতা হয়ে গেছে। এবং যেটা মহামান্য সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট সবথেকে কঠিন ছিল সেটা হচ্ছে যে যেটুকুনি এখনও ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 70 লক্ষ নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের আরেকটা সূত্র বলছে 70 লক্ষ নয়, আরও 10 লক্ষ ইতিমধ্যেই আইডেন্টিফাইড হয়ে গেছে, যেখানে ভুয়ো ডকুমেন্ট দিয়ে ইআরও এইরা এদের নামগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং ভুয়ো ডকুমেন্ট মানে কীরকম ডকুমেন্ট জানেন? পেপার কাটিং, কোথাও ব্ল্যাঙ্ক পেপার, কিচ্ছু নেই, কোথাও আপলোডই করেনি, সেইগুলোকেও ঢুকিয়ে দিয়েছে। ফলে সেই সমস্ত কিছু কিন্তু এক এক করে যাচাই হয়ে আরও মোটামুটি 10 লক্ষ নাম চলে এসছে। ফলে 80 লক্ষের মতো নাম রয়েছে যেগুলোকে যাচাই করতে হবে। যাক, সেই 10 লক্ষটা এখনও তো অফিসিয়াল রিপোর্ট আসেনি ইলেকশন কমিশনের তরফ থেকে, আমরা 70 লক্ষ ধরেই চলছি। তো এই জায়গাতে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলছে যে দেখুন, 250 জন আপনারা জুডিশিয়াল অফিসার এখানে অ্যারেঞ্জ করেছেন এবং এরা যদি প্রতিদিন 250টা করেও এই অ্যাপ্লিকেশান দেখে, তাহলে এই প্রসেসটা শেষ করতে 80 দিন সময় লাগবে, অর্থাৎ প্রায় 3 মাসের কাছাকাছি সময় লাগবে। ফলে পশ্চিমবঙ্গে এসআইআর কমপ্লিট করতে এখনও 3 মাস, ফেব্রুয়ারি প্রায় শেষ হয়ে গেল, মার্চ এপ্রিল মে মাসের শেষে গিয়ে এই এসআইআর প্রক্রিয়া শেষ হবে। এবং তারপর যথারীতি এটা মে মাসের শেষ যদি হয়ে যায়, তাহলে সেখানে আবার অনেকের অবজেকশন থাকতে পারে যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেখা যাচ্ছে, এবং বিশেষ করে একটি রাজনৈতিক দলের ভূমিকা তো একদম সবাই বুঝতে পারছে, সুতরাং এটা আরও প্রসেসটা ডিলে হতে পারে। সুতরাং এই জায়গাটাকে আমাদের কমাতে হবে, এই টাইম লাইনটাকে আমাদের কমিয়ে আনতে হবে। ফলে সেই জন্যই আপনারা বাইরে থেকে জাজেদের নিয়ে আসুন এবং তারা তো বিচার করে দেখবে, জাজেদের উপর আপনারা আস্থা রাখুন এবং কোনো ভুল ত্রুটি হলে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, তারা সেই জায়গাটা দেখবেন। সুতরাং চিন্তার কোনো রকম কোনো কারণ নেই। এবং সেই জন্যই কিন্তু এই নতুন অফিসারদের নিয়োগ করা হয়েছে। এবং তারপরেই আমরা দেখলাম ওই বোমাতঙ্ক কাণ্ড হচ্ছে। ফলে বুঝতেই পারছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিল ওই গলায় কালো মফলার জড়িয়ে একদম যুদ্ধ জয় করে এসছে, আর অশিক্ষিত ছাগলের মতো তিরিং বিড়িং করে দলের লোকগুলো সব লাফাচ্ছিল না, একদম যুদ্ধ জয় করে চলে এসছে, এসআইআর জিতে নিয়ে চলে এসছে। আলটিমেটলি ঘেঁচু হয়েছে। সেদিনকেও বলেছিলাম, আজকেও জোর গলায় বলছি, সেটা আজকে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল। ফলে এবার চিন্তাটা করুন, 70 লক্ষ নাম অলরেডি বাদ গেছে, 70 থেকে 80 লক্ষ নাম আরও কিন্তু স্ক্রুটিনির মধ্যে আছে, এবং এদের বেশিরভাগই জালি ভুয়ো। নাহলে এরা এত লাফালাফি করতো না, এরা বাঁচানোর জন্য এত চেষ্টা করতো না, এত মরিয়া হয়ে যেত না। তাহলে সব মিলিয়ে যদি 1 কোটির উপর সংখ্যাটা চলে যায় এবং ওই 70-80 লাখ হলে 1,40,00,000, 1,50,00,000, 1.5 কোটি অবধি পৌঁছে যেতে পারে, তাহলে ওই যে বললাম না যে 50-60টা এরা পাবে কিনা, সেই জায়গাটায় এবার প্রশ্নটা চলে গেছে। 250-200 ফুটানি মায়ের ভোগে। এইবার আরেকটা মজার ব্যাপার হয়েছে আজকে, এই যে বাইরের জাজেদের নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হলো, তার পিছনে আরেকটা বড় কারণ রয়েছে।
সেটা হচ্ছে যেসব জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্ব নেওয়ার পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা দারুণ কনসার্নের জায়গা জানিয়েছেন। সেটা হচ্ছে এসআইআর বিচারে নিরাপত্তা আশঙ্কায় চিঠি জুডিশিয়াল অফিসারদের, কমিশনকে গাফিলতি এড়াতে বড় নির্দেশ হাইকোর্টের। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেইখানে সব থেকে বেশি এই ধরনের আতঙ্কের পরিবেশ হতে পারে, এমনটাই কিন্তু এই জুডিশিয়াল অফিসাররা একটা দুশ্চিন্তায় আছেন। ফলে তারা কিন্তু অলরেডি সিকিউরিটি কনসার্ন নিয়ে মেলটা করে দিয়েছেন। কেন করেছেন এই রিপোর্টটা? তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে এন্টায়ার এসআইআর প্রসেস ছেড়ে দিন, এসআইআর শুরু হওয়ার আগে থেকে কি পরিমাণ বাঁদরামি বেয়াদবি চলছে, এবং সেখানে চটিচাটা পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। কারণ ওই 14 তলার নির্দেশ নেই, আর 14 তলার নির্দেশ না থাকলে এদের কিচ্ছু করার ক্ষমতা নেই, ওই টেবিলের তলায় গিয়ে লুকোতে হয়। যখন এদের গায়ে বোমা পড়ে তখন পাশের দোকানে ঢুকে শাটার নামাতে হয়। আর যত বিপ্লবী এরা হচ্ছে, ওই যখন ক্যামাক স্ট্রিট থেকে অফার আসে তখন এই যারা বিরোধী কথা বলছে, যারা এইগুলো এক্সপোজ করে দিচ্ছে, তাদের বাড়িতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করা, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা, এই তো হচ্ছে এদের অবস্থা। সুতরাং এখানে এই পুলিশ বাহিনী থাকলে আলটিমেটলি কোনো রকম কোনো কিছু হবে না। দুধেল গাইদের যেভাবে খুল্লা ছুট দিয়ে রেখে দিয়েছে এরা, সেই জায়গা থেকে এই দুধেল গায়েরা এসে কিন্তু যা খুশি তাই করতে পারে। এবং এই যে নথিগুলো যাচাই হবে, তাতে জুডিশিয়াল অফিসাররাও কার্যত বুঝতে পেরে যাচ্ছেন যেগুলো বেশিরভাগই দুধেল গায়, অর্থাৎ যারা ওই অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা, যাদের ভোটে এরা ফুটানি করতো, তাদের ডকুমেন্টসগুলো আমাদের যাচ করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যখন রিজেক্টেড হবে, তাদের কিন্তু একটা বড় সড়ো ক্ষতির তারা আশঙ্কা করছেন। ফলে সেই কনসার্নটা জানিয়ে দিয়েছেন, এটাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। ফলে এই যে কনসার্নের জায়গাটা, এটাকে ক্রস চেক করতেই কিন্তু বাইরের বিচারপতিদেরও নিয়ে চলে আসা হলো যে এবার পরিস্থিতি দেখো, বাইরের বিচারপতিরাও যদি একই রিপোর্ট দিতে শুরু করে, তখন অবস্থা কোন দিকে যাবে বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা আনঅফিসিয়াল সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আরও মারাত্মক। সেটা হচ্ছে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক চরিত্র এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচণ্ডভাবে প্রশাসনিক ক্ষমতাধর দুজন ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলা, তারা এই যে জুডিশিয়াল অফিসিয়াল আছেন তাদের উপর বিভিন্ন জায়গা থেকে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, এমন রিপোর্ট কিন্তু আইনজীবী মহলে ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে। ফলে কানাঘুষাই সেই খবরটাও মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পৌঁছেছে কিনা জানা নেই। তবে এই সব যত করছে তত কিন্তু এরা কিন্তু ঘূর্ণিপাকে পড়ে যাচ্ছে। এই সব পরিস্থিতি যত হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ইন্টারভেন করতে বাধ্য হবে, এবং সেক্ষেত্রে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা সেনা নামিয়ে বাকি প্রসেসটা হতে পারে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এই যে দায়িত্বটা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই দায়িত্বটাকে কিন্তু শিরোধার্য করে এটাকেই একদম হাইয়েস্ট প্রায়োরিটিতে দেখছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। তিনি কিন্তু ঘন ঘন বৈঠক করছেন এবং যেখানে যা অসুবিধার জায়গা আছে সেই প্রত্যেকটা জায়গা অ্যাড্রেস করার চেষ্টা করছেন। সেরকমই একটা বৈঠক ছিল গতকাল, যেখানে 1 ঘন্টারও বেশি বৈঠক হয়েছে, এবং সেখানে মূলত যারা জুডিশিয়াল অফিসিয়াল তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগ করছিলেন। কেউ বলছিলেন যে কি যাচাই করতে হবে তার তালিকায় এখনও তারা পাননি, সেই জায়গা থেকে তাদের একটা বড় অভিযোগ ছিল। কেউ বলছিলেন যে তাদের লগ ইন, মানে যে পোর্টালে তাদেরকে এই সমস্ত কিছু আপডেট করতে হবে, সেইখানে তাদের লগ ইন করতে প্রবলেম হচ্ছিল। এরকম বিভিন্ন রকম কনসার্নের জায়গা ছিল। তো সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে, এবং অবভিয়াসলি নির্বাচন কমিশনও সেখানে ছিল, একটা বৈঠক হয়েছে। এবং যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে দেখুন, ইনিশিয়ালি লগ ইন নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল, ওটিপি সংক্রান্ত কিছু প্রবলেম ছিল, সেটাকে রিজলভ করে দেওয়া হয়েছে। এবং যে তালিকা দেওয়া হয়নি, বলা হচ্ছে আসলে কি কাজটা করতে হবে সেটা ট্রেনিংটা তো দরকার আছে। সুতরাং প্রথম দুদিন ওই ট্রেনিংটা আমরা কমপ্লিট করে দিয়েছি, যে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোনটা ঠিক হবে, কোনটা হলে রিজেক্ট করতে হবে, সেই সমস্ত কিছু আমরা ক্লিয়ারিটি দিয়ে দিয়েছি। এবার কিন্তু পুরো দস্তুর কাজটা শুরু করে দেওয়া যেতে পারে। আর ঠিক সেই পুরো দস্তুর কাজ শুরু হওয়ার মুখে যখন বাইরের বিচারপতিদের আনার নির্দেশ একদম মহামান্য সুপ্রিম কোর্ট থেকে চলে এলো, তখন একটা জায়গা স্পষ্ট হয়ে গেল যে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সংশ্লিষ্ট রাজনৈতিক দল, তাদের উপর আর একটুকুও কোনো আস্থা নেই। এবং সেটা যে সুপ্রিম কোর্ট একদম সঠিক ভাবছে, তারপর ওই বোমাতঙ্কের ইমেল সেখানে যেন একদম শিল মোহর ফেলে দিল। যদিও অশিক্ষিত ছাগলের মতো এরপরও নাকি লাফিয়ে যাচ্ছে মাতাল কলুর কথা শুনে, যে এরপরও নাকি ওদেরই জয় হয়েছে। এই এসআইআর প্রক্রিয়ার বাইরে থেকে বিচারপতি, যেটাকে বাধা দিয়ে আটকানোর চেষ্টা করেও কলু ফেল করেছে, সেটাও নাকি ওদের জয় হয়েছে। এইটাই নাকি ওদের সার্বিকভাবে জয় হয়েছে। কোন অঙ্কে হয়েছে সেটা ওই অশিক্ষিত অতখানি হলে তবেই বোঝা সম্ভব। একটু পেটে সামান্য শিক্ষা দীক্ষা থাকলেও সেটা বোঝা সম্ভব নয়। সুতরাং আপনি যতক্ষণ না অনুপ্রাণিত হচ্ছেন, এই জয়ের ব্যাপারটা বুঝতে পারবেন না। শুধু এইটুকুনি বোঝা যাচ্ছে
যে 250 থেকে 260-এর অঙ্ক, সেটা তো আপাতত জলে চলে গেছেই। এখন 50 থেকে 60টা হবে কি না সেই আতঙ্কে কালীঘাট পাড়ায় থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, এবং সেই কাঁপুনি যত বাড়ছে তত বেয়াদবি বাড়ছে, যত বেয়াদবি বাড়ছে মহামান্য সুপ্রিম কোর্টের তত কঠোর নজরদারি পড়ছে, এবং এসআইআর প্রক্রিয়া 100% সাকসেসফুল হওয়ার দিকে এগোচ্ছে। কি বলবেন সামগ্রিকভাবে এই যে পদ্ধতি এসআইআর চলছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ, এবং তারপর এই যে জেহাদিদের নামিয়ে এসব বানচাল করার চেষ্টা, যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।